বিটকয়েন আসলে কিভাবে কাজ করে চলুন মাস্টারিং বিটকয়েন বইটাকে ভিত্তি ধরে এর একদম ভেতরের মূল ব্যাপারগুলো সহজ করে জেনে নেওয়া যাক। বিটকয়েনের পেছনের মূল ভাবনাটাই কিন্তু এটা, মানে এমন একটা ডিজিটাল টাকার ব্যবস্থা তৈরি করা যেটা কোনো ব্যাংক বা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই দিব্যি কাজ করতে পারে। তো চলুন ২০০৮ সালে সাতোশি নাকামোটোর সেই বিখ্যাত হোয়াইট পেপারে ফিরে যাই আর দেখি এই যুগান্তকারী ধারণাটা বাস্তবে কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথমে চলুন জেনে নেই আমরা প্রতিদিন যে টাকা ব্যবহার করি তার সাথে বিটকয়েনের আসল পার্থক্যটা ঠিক কোথায়। একটু ভাবা যাক, এমন একটা সিস্টেম যেখানে কোনো একজন বস বা কোনো সেন্ট্রাল অথরিটি নেই, কারো কোনো কন্ট্রোল নেই। বিটকয়েন কিন্তু ঠিক এভাবেই কাজ করে। এটা আসলে একটা গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে চলে, আর মজার ব্যাপার হলো এই নেটওয়ার্কের সবাই একই নিয়ম মেনে চলে। এখন তাহলে দেখা যাক বিটকয়েনের একদম মূল ভিত্তিটা কি, মানে এর লেনদেন প্রক্রিয়া আর যে ক্রিপ্টোগ্রাফি একে সুরক্ষিত রাখে সেই ব্যাপারটা একটু বোঝা যাক। বিটকয়েনের মালিকানার মূলে আছে একটা গোপন জিনিস যাকে বলে প্রাইভেট কি। এই প্রাইভেট কি থেকেই তৈরি হয় একটা পাবলিক কি, আর তারপর একটা সর্বজনীন অ্যাড্রেস। এর ফলে হয় কি, নিজের গোপনীয়তা পুরোপুরি বজায় রেখেই কেউ যে কাউকে বিটকয়েন পাঠাতে পারে। দারুণ না? ডিজিটাল সিগনেচারকে বলা যেতে পারে এই সিস্টেমের আসল ম্যাজিক। এটার মাধ্যমেই পুরো নেটওয়ার্ক নিশ্চিত হতে পারে যে লেনদেনটা আসল মালিকই করেছে, কিন্তু সেই গোপন প্রাইভেট কিটা গোপনই থেকে যায়। তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর সাথে এর মূল পার্থক্যটা কোথায়? দেখুন, বিটকয়েন লেনদেন হয় সরাসরি দুজন ব্যবহারকারীর মধ্যে, আর সবচেয়ে বড় কথা হলো একবার লেনদেনটা কনফার্ম হয়ে গেলে সেটা আর কোনোভাবে পাল্টানো বা বাতিল করা যায় না। কিন্তু প্রশ্ন হলো, এই যে কোটি কোটি লেনদেন হচ্ছে, এগুলো সব রেকর্ড করা হয় কোথায়? উত্তরটা হলো ব্লকচেন। ব্লকচেনকে একটা পাবলিক খাতার মতো ভাবা যেতে পারে। এটা এমন একটা ডিজিটাল খাতা যেখানে সব লেনদেন রেকর্ড করা থাকে, আর নেটওয়ার্কের যে কেউ চাইলেই এই খাতা দেখতে আর যাচাই করতে পারে। এই যে চেন, এটা কিন্তু ধাপে ধাপে তৈরি হয়। লেনদেনগুলোকে একসাথে করে একটা ব্লক বানানো হয়, আর প্রত্যেকটা নতুন ব্লক তার ঠিক আগের ব্লকটার সাথে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে এমনভাবে জুড়ে যায় যে একটা চেন তৈরি হয়। এই কথাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। একটা লেনদেন ব্লকচেইনে যত পুরনো হতে থাকে, মানে যত গভীরে যায়, সেটাকে বদলানো ঠিক ততটাই কঠিন হয়ে পড়ে। ব্যাপারটা অনেকটা মাটির নিচে পাথরের স্তরের মতো, যা সময়ের সাথে সাথে আরও শক্ত আর মজবুত হয়। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থা ছাড়া এই যে বিশাল একটা খাতা, এটা কিভাবে এতটা সুরক্ষিত আর নির্ভরযোগ্য থাকে? এর উত্তরটা হলো মাইনিং। এটা এমন একটা প্রক্রিয়া যা পুরো নেটওয়ার্কের সবাইকে একটা বিষয়ে একমত হতে সাহায্য করে, কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই। মাইনাররা আসলে একটা ভীষণ কঠিন গাণিতিক ধাঁধা সমাধানের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে। এই প্রক্রিয়াটাকেই বলে প্রুফ অফ ওয়ার্ক। ধাঁধাটার সমাধান করা খুবই কঠিন, কিন্তু একবার কেউ সমাধান করে ফেলে সেটা যে সঠিক তা যাচাই করা বাকিদের জন্য খুবই সহজ। পুরো প্রক্রিয়াটাকে একটা বিশাল বিকেন্দ্রীভূত লটারির সাথে তুলনা করা যেতে পারে, যেখানে হাজার হাজার মাইনার সেই বিজয়ী টিকিটটা খুঁজে পাওয়ার জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছে। এর জটিলতাটা একবার ভাবুন, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মানে গড়ে একটা মাত্র বৈধ ব্লক খুঁজে বের করার জন্য মাইনারদেরকে প্রায় ১৬৮ বিলিয়ন ট্রিলিয়ন বার চেষ্টা করতে হয়। অবিশ্বাস্য। তো এই যে এত কঠিন পরিশ্রম, এর জন্য একটা পুরস্কার তো থাকা চাই, তাই না? যারা এই ধাঁধার সমাধান করতে পারে সেই বিজয়ী মাইনারদের পুরস্কৃত করা হয়। তারা নতুন তৈরি হওয়া বিটকয়েন আর ওই ব্লকের ভেতরে সমস্ত লেনদেনের ফি পেয়ে থাকে। চলুন এবার একদম শেষ পর্যায়ে চলে এসছে। দেখা যাক বিটকয়েনের এই সুরক্ষিত ভিত্তির ওপর দাঁড়িয়ে আর কি নতুন উদ্ভাবন সম্ভব হয়েছে। আসলে বিটকয়েন শুধু একটা মুদ্রা না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটাকে একটা প্ল্যাটফর্ম ভাবা যেতে পারে। এর অপরিবর্তনীয়তা আর টাইম স্ট্যাম্পের মতো ফিচারগুলো ব্যবহার করে ডেভেলপাররা একদম নতুন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। এর কিছু দারুণ উদাহরণ হল ডিজিটাল নোটারি, যা দিয়ে কোনো দলিলের সত্যতা যাচাই করা যায়। আবার আছে নির্ভরযোগ্য ক্রাউড ফান্ডিং, আর লাইটনিং নেটওয়ার্কের মতো প্রযুক্তি তো প্রায় চোখের পলকে লেনদেন সম্ভব করে তুলেছে। বিটকয়েন আসলে টাকা পয়সাকে প্রোগ্রামেবল করে তুলেছে, মানে অর্থ দিয়ে এখন কোডিং করা সম্ভব। এটা সম্ভাবনার এমন এক নতুন দরজা খুলে দিয়েছে যা আমরা আগে কল্পনাও করিনি। এখন প্রশ্ন একটাই, এই প্রযুক্তি ব্যবহার করে আমরা এরপর কি তৈরি করব?